তাহলে আমরা যেটা বলছিলাম যে এই তিনটা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কখন হয়? যখন কোন শব্দের দুটো অর্থ একই রকম হয়, দুটো অর্থ এক, দুটো অর্থ একই হলে সেটা যৌগিক শব্দ হবে। মানে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই হবে সেগুলো যৌগিক শব্দ। আচ্ছা দেখেন তো এই তিনটার মধ্যে কোনটার যৌগিক মানে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ দুইটা অর্থ একই মনে হচ্ছে? এই দেখেন কর্তব্য, তাই না? এর ব্যুৎপত্তিগত অর্থ করা উচিত, আবার ব্যবহারিক অর্থ যা করা উচিত, দুইটা অর্থ একই রকম, ঠিক কিনা? আবার দেখেন রূঢ় বা রূঢ়ি শব্দ কখন হবে? যে সকল শব্দের দুটো অর্থ সম্পূর্ণ ভিন্ন। খেয়াল করেন তো এর মধ্যে কোন শব্দটার দুইটা অর্থ সম্পূর্ণ ভিন্ন? খেয়াল করেন এই যে গবেষণা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ গরু খোঁজা, কিন্তু ব্যবহারিক অর্থ পর্যালোচনা করা, দুইটা সম্পূর্ণ ভিন্ন অর্থ। যদি দুইটা সম্পূর্ণ ভিন্ন অর্থ হয় তাহলে সেটা হয়ে যাবে রূঢ় বা রূঢ়ি শব্দ। আবার খেয়াল করেন যোগ রূঢ় কখন হবে? যোগ রূঢ়ের ক্ষেত্রে বলা হচ্ছে একটি বিশেষ অর্থ গ্রহণ করবে। কি হবে? একটি বিশেষ অর্থ গ্রহণ করবে। মানে যে সকল শব্দ তার ব্যুৎপত্তিগত অর্থের সবগুলো অর্থ গ্রহণ করবে না, অনেকগুলো অর্থের মধ্যে থেকে একটা বিশেষ অর্থ গ্রহণ করবে, সেইগুলো হবে যোগ রূঢ় শব্দ। খেয়াল করে দেখেন জলধি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অনেক কিছু হতে পারে, গ্লাস হতে পারে, বদনা হতে পারে, নদী হতে পারে, সমুদ্র হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু জলধি শব্দের অর্থ গ্লাস না, বদনা না, পুকুর না, নদী না। তার মানে জলধি শব্দ তার ব্যুৎপত্তিগত অর্থ সম্পূর্ণ গ্রহণ করলো না, কিন্তু এর মধ্যেকারই একটা বিশেষ অর্থ কিন্তু সে গ্রহণ করে নিল, সমুদ্র অর্থটা সে গ্রহণ করে নিল। এইরকম ভাবে মনে রাখতে হবে যে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই হবে, একই রকম, সেগুলো যৌগিক শব্দ। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ ভিন্ন হবে সেইগুলো হবে রূঢ় বা রূঢ়ি শব্দ। আর যে সকল শব্দের ক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থের সম্পূর্ণটা গ্রহণ না করে একটা বিশেষ অর্থ গ্রহণ করবে সেগুলো হবে যোগ রূঢ় শব্দ। যোগ রূঢ় শব্দের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যোগ রূঢ় শব্দগুলো কিন্তু সমাস সাধিত হয়, সমাসের নিয়মে তৈরি হয়। যোগ রূঢ় শব্দগুলো কিসের নিয়মে তৈরি হয়? সমাসের নিয়মে তৈরি হয়, ঠিক আছে? এখন দেখেন এই যৌগিক শব্দ, রূঢ় শব্দ এবং যোগ রূঢ় শব্দগুলো মনে রাখার একটা টেকনিক দিচ্ছে ছোট্ট করে। যৌগিক শব্দগুলো মনে রাখার একটা ছোট্ট লাইন লিখছি, দেখেন যেগুলো অনেক যৌগিক শব্দ আছে তবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমরা যদি বলি তার দৌহিত্র চিকা মারার মতো, তার দৌহিত্র চিকা মারার মতো মধুর কর্তব্য ভুলে, তার দৌহিত্র চিকা মারার মতো মধুর কর্তব্য ভুলে গায়কদের মতো বাবুয়ানা ভাব ধরেছে। গায়কদের মতো কেমন ভাব? বাবুয়ানা ভাব ধরেছে। দেখেন তার দৌহিত্র চিকা মারার মতো মধুর কর্তব্য ভুলে গায়কদের মতো বাবুয়ানা ভাব ধরেছে। এই লাইনটার মধ্যে যতগুলো শব্দ আছে সবগুলো হচ্ছে যোগ রূঢ় শব্দ। আমি আবার পড়ে দিচ্ছি। তার দৌহিত্র মানে কি? দৌহিত্র মানে নাতি। তার দৌহিত্র চিকামারার মতো, চিকামারা মানে হচ্ছে দেওয়ালে লেখা, দেয়াল লিখন। তার দৌহিত্র চিকামারার মতো মধুর কর্তব্য ভুলে গায়কদের মতো বাবুয়ানা ভাব ধরেছে। এর মধ্যে দেখেন এই যে দৌহিত্র, এটা হচ্ছে একটা যৌগিক শব্দ, চিকামারা একটা যৌগিক শব্দ, মধুর একটা যৌগিক শব্দ, কর্তব্য একটা যৌগিক শব্দ, গায়ক একটা যৌগিক শব্দ, বাবুয়ানা একটা যৌগিক শব্দ। গায়কদের মতো বাবুয়ানা ভাব ধরেছে। আচ্ছা, গায়কদের মতো বাবুয়ানা ভাব ধরেছে, এখানে একই কথা দুইবার লিখে ফেলেছি, আমি একটু জিনিসটা কারেকশন করে দিই। এই যে গায়কদের মতো বাবুয়ানা ভাব ধরেছে। ওকে, তাহলে এই লাইনটা মনে রাখলে আপনারা যৌগিক শব্দ যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় নিয়মিত আসে সেগুলো মনে রাখতে পারবেন। তার দৌহিত্র চিকামারার মতো মধুর কর্তব্য ভুলে গায়কদের মতো বাবুয়ানা ভাব ধরেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, সাউন্ড ওকে আছে? ওকে, আচ্ছা একটুখানি বলেন তো এটা কি বুঝতে পারলেন কিনা জিনিসটা? এটা একটা স্ক্রিনশট নেন। আমি রূঢ় বা রূঢ়ি শব্দ মনে রাখার একটা টেকনিক দিয়ে দিচ্ছি। রূঢ় বা রূঢ়ি শব্দগুলো কিভাবে মনে রাখবেন দেখেন, রূঢ় বা রূঢ়ি শব্দ মনে রাখার টেকনিক দিচ্ছি। রূঢ় বা রূঢ়ি শব্দ মনে রাখার টেকনিকটা এরকম। প্রবীণ পাঞ্জাবি লোকটি হস্তি নিয়ে গবেষণার আগে তৈলমাখা সন্দেশ খেয়ে বাঁশি বাজান।
প্রবীণ পাঞ্জাবি লোকটি হস্তি নিয়ে গবেষণার আগে তৈলমাখা সন্দেশ খেয়ে বাঁশি বাজান। দেখেন, প্রবীণ, পাঞ্জাবি, হস্তি, গবেষণা, তৈল, সন্দেশ, বাঁশি, এগুলো সব হচ্ছে রূঢ় শব্দ। প্রবীণ পাঞ্জাবি লোকটি হস্তি নিয়ে গবেষণার আগে তৈল মাখা সন্দেশ খেয়ে বাঁশি বাজান। ওকে, এখন খেয়াল করেন, যদি আমরা বলি এখন যে যোগ রূঢ় শব্দগুলো আমরা চেনার উপায় যদি শিখি, যোগ রূঢ় শব্দগুলোর টেকনিক শিখি। যোগ রূঢ় শব্দ মনে রাখার টেকনিক হচ্ছে এরকম: রাজপুত পঙ্কজ জলধিতে মহাযাত্রায় গেল। রাজপুত পঙ্কজ জলধিতে মহাযাত্রায় গেল। রাজপুত পঙ্কজ জলধিতে মহাযাত্রায় গেল। খেয়াল করেন, এর মধ্যে আমাদের যোগ রূঢ় শব্দগুলো আছে। রাজপুত পঙ্কজ জলধিতে মহাযাত্রায় গেল। রাজপুত, পঙ্কজ, জলধি এবং মহাযাত্রা, এইগুলো হচ্ছে আমাদের যোগ রূঢ় শব্দ। ঠিক আছে, এই যৌগিক রূঢ় এবং যোগ রূঢ়ের মধ্যে এইগুলোই বেশি পরীক্ষা আসে, এইগুলো একটু ভালো করে মনে রাখেন। এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। রুদাই বাহক বলছে, আর কত রাত পর্যন্ত পড়াবেন? যতক্ষণ পর্যন্ত শেষ নয়। চেষ্টা করছি আর খুব দ্রুতই আমরা শেষ করে ফেলবো। চলেন, আমরা অর্থগত শব্দের শ্রেণীবিভাগ শিখে ফেললাম। এইবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে বাক্য। বাক্য নির্ণয়ের উপায় শিখব। বাক্য নির্ণয়ের সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে এটা শেষ না করে আসলে ক্লাস শেষ করা উচিত না। বাক্য নির্ণয়ের সূত্র শিখব। দেখেন, আমাদের পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে যে একটা বাক্য দিয়ে বললো এটা কোন ধরনের বাক্য, বা বলে নিচের কোনটি যৌগিক বাক্য, নিচের কোনটি সরল বাক্য, নিচের কোনটি জটিল বাক্য। তো জটিল, যৌগিক এবং যৌগিক বাক্য কিভাবে চিনবো, তার জন্য 4টা স্টেপ দিচ্ছে, 4টা সূত্র। খেয়াল করেন, যে কোনো বাক্য যদি আমাদের নির্ণয় করতে চাই দেয়, আমরা প্রথমে দেখব সেই বাক্যে সাপেক্ষ শব্দ আছে কিনা। সাপেক্ষ শব্দ থাকলে সেটাকে আমরা বলবো, যদি সাপেক্ষ শব্দ থাকে সেটাকে বলবো জটিল বাক্য। সাপেক্ষ শব্দ না থাকলে দেখব দুটো বাক্যাংশের মধ্যে অব্যয় আছে কিনা। দুটো বাক্যাংশের মধ্যে অব্যয় আছে কিনা। যদি দুইটা বাক্যাংশের মধ্যে অব্যয় থাকে তাহলে সেটা হয়ে যাবে যৌগিক বাক্য। যদি দুইটার একটাও না থাকে তখন দেখব সমাপিকা ক্রিয়া কয়টা আছে। যদি একটি সমাপিকা ক্রিয়া থাকলে সেটাকে আমরা বলবো সরল বাক্য। আর যদি দেখি একাধিক সমাপিকা ক্রিয়া যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব বাক্যাংশগুলো পরস্পর নির্ভরশীল কিনা। বাক্যাংশগুলো পরস্পর নির্ভরশীল কিনা। যদি বাক্যাংশগুলো পরস্পর নির্ভরশীল হয় তাহলে সেটা হয়ে যাবে জটিল বাক্য। আর যদি দেখি বাক্যাংশগুলো পরস্পর নির্ভরশীল নয়, তাহলে পরস্পর নির্ভরশীল না হলে তখন সেটা হয়ে যাবে যৌগিক বাক্য। খেয়াল করে দেখেন, এইটুকু আমরা করে আমাদের আজকের ক্লাসটাকে গুড বাই বলবো ইনশাল্লাহ। ঘুম আসছে নাইম? ঘুম আসলে হবে, পরীক্ষা তো চলে আসলো। দেখেন, তাহলে যেটা বলছি, আমরা বাক্য চিনতে হলে মাত্র 4টে স্টেপ। কয়টা স্টেপ? 4টে স্টেপ। আমরা যে কোনো বাক্য দিয়ে যখন বলবো এটা কোন ধরনের বাক্য, তখন আমরা প্রথম দেখবো ওখানে সাপেক্ষ শব্দ আছে কিনা। সাপেক্ষ শব্দ জিনিসটা কি? দেখেন, কিছু কিছু শব্দ আছে যেগুলো জোড়ায় থাকে, যেমন যে সে, যারা তারা, যখন তখন, যদি তবে, যেহেতু সেহেতু, যদিও তবুও। এরকম যে সকল বাক্য জোড়ায় থাকে সেগুলোকে, যে সকল শব্দ জোড়ায় থাকে, এদেরকে বলে সাপেক্ষ শব্দ। যদি এই সাপেক্ষ শব্দ থাকে তাহলে আর কোনো কথা নাই, সেটা জটিল বাক্য হবে। যদি সাপেক্ষ শব্দ না থাকে তখন দেখবেন দুটা বাক্যাংশের মধ্যে অব্যয় আছে কিনা। অব্যয় কোনগুলো? ও, এবং, আর, কিন্তু, নতুবা, তথাপি, তাই, সুতরাং, অথচ, তবু, তবে। দুইটা বাক্যের মাঝখানে বসে দুইটা বাক্যকে যুক্ত করে যাওয়া, তা হচ্ছে অব্যয়। ও, এবং, আর, কিন্তু, নতুবা, তথাপি, তাই, এগুলো সব অব্যয়। যদি অব্যয় থাকে তাহলে সেটা সরাসরি যৌগিক বাক্য হবে। যদি আমরা দেখি অব্যয় নাই, সাপেক্ষ শব্দও নাই, তখন দেখব সমাপিকা ক্রিয়া কয়টা আছে। সমাপিকা ক্রিয়া কি জিনিস? যেই ক্রিয়া বাক্যকে কমপ্লিট করতে পারে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া বাক্যকে কমপ্লিট করতে পারে। যদি দেখি সমাপিকা ক্রিয়া একটি আছে তাহলে সেটা হয়ে যাবে সরল বাক্য।
আর যদি দেখি একাধিক সমাপিকা ক্রিয়া আছে, একাধিক সমাপিকা ক্রিয়া থাকলে তখন আমরা দেখব বাক্যের অংশগুলো পরস্পর নির্ভরশীল কিনা। বাক্যের অংশগুলো যদি পরস্পর নির্ভরশীল হয় তাহলে জটিল বাক্য, নির্ভরশীল না হলে যৌগিক বাক্য। মাত্র 4টা স্টেপ। আমরা একটু বাক্য নির্ণয় করি, দেখেন তো, যেহেতু আপনাদেরও পরীক্ষার সামনে বেশি রাত জায়গা ঠিক না, আমি এটা করে শেষ করে দেবো। খেয়াল করেন, ধরেন আমি যদি বলি যে যেহেতু সত্য বলিনি, যেহেতু সত্য বলিনি তাই বিপদে পড়েছি, যেহেতু সত্য বলিনি তাই বিপদে পড়েছি। আরেকটা বললাম, মনে করেন তার বয়স বেড়েছে, বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। আরেকটা লিখি, মনে করেন মেঘ ডাকলে ময়ূর নাচে। আরেকটা লিখি টাকা দাও ছাড়া পাবে। আরেকটা লিখি যদি বৃষ্টি আসে, যদি বৃষ্টি আসে ভিজবো, যদি বৃষ্টি আসে ভিজবো। ওকে, দেখেন ভালো করে খেয়াল করেন, ঠিক আছে, ভালো করে জিনিসটা দেখে নিয়েন। আচ্ছা, আমরা বলছি বাক্য নির্ণয় করতে হলে আমরা প্রথম দেখব কি সাপেক্ষ শব্দ আছে কিনা। সাপেক্ষ শব্দ কোনগুলো? যে, সে, যারা, তারা, যখন, তখন। দেখেন তো, যেহেতু সত্য বলিনি তাই বিপদে পড়েছে, এখানে সাপেক্ষ শব্দ আছে কিনা দেখেন তো। যেহেতু সত্য বলিনি তাই বিপদে পড়েছে, দেখেন যেহেতু তাই এই দুইটা মিলে কি সাপেক্ষ শব্দ না? যদি সাপেক্ষ শব্দ থাকে তাহলে সেটাকে কি বলবো? আর কোনো কথা নেই, সাপেক্ষ শব্দ থাকলে সেটা একটা জটিল বাক্য হয়ে যাবে, জটিল বাক্য। শেষ। খেয়াল করেন, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, তাহলে আমাদের প্রথম দেখতে হবে সাপেক্ষ শব্দ আছে কিনা। সাপেক্ষ শব্দ মানে জোড়ায় জোড়ায়, যে, সে, যারা, তারা, যখন, তখন, এগুলো। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, দেখেন তো এখানে সাপেক্ষ শব্দ আছে? দুই পাশে এরকম দুইটা শব্দ আছে? নাই তো। তাহলে সাপেক্ষ শব্দ নাই, তাহলে আমাদের প্রথম স্টেপে পেলাম না, তাহলে দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপে কি দেখবো? দুটি বাক্যাংশের মাঝখানে অব্যয় আছে কিনা। দেখেন তার বয়স বেড়েছে একটা বাক্য, বুদ্ধি বাড়েনি একটা বাক্য, এই দুইটার মাঝখানে কি আছে? কিন্তু। কিন্তু একটা অব্যয় না? ওই যে বললাম ও, এবং, আর, কিন্তু, নতুবা, তথাপি, তাই, সুতরাং, অথচ, এগুলো হচ্ছে অব্যয়। তাহলে দুইটা বাক্যাংশের মাঝখানে অব্যয় এসেছে, অব্যয় আসলে সেটা কোন বাক্য হয়ে যাবে? যৌগিক বাক্য। বোঝা যায়? এবার দেখেন মেঘ ডাকলে ময়ূর নাচে, মেঘ ডাকলে ময়ূর নাচে। দেখেন তো এখানে কোনো সাপেক্ষ শব্দ আছে? যে, সে, যারা, তারা? নাই তো। তাহলে সেকেন্ড স্টেপে দেখবো অব্যয় আছে কিনা। দেখেন তো এখানে ও, এবং, আর, কিন্তু, নতুবা, এগুলো কোনো কিছু আছে? কোন অব্যয়? অব্যয় তো এখানে নাই, অব্যয় নাই। তাহলে আমাদের তৃতীয় স্টেপে কি দেখতে হবে? সমাপিকা ক্রিয়া কয়টা আছে। দেখেন মেঘ ডাকলে ময়ূর নাচে, এখানে ক্রিয়া কোনটা বলেন তো? মেঘ ডাকলে ময়ূর নাচে, এখানে ডাকলে একটা কাজ, নাচে একটা কাজ, তাই না? দুইটা ক্রিয়া। কিন্তু দেখেন যদি বলি মেঘ ডাকলে, বাক্য কি কমপ্লিট হয়? বাক্য শেষ হয়? মেঘ ডাকলে বাক্য তো কমপ্লিট হচ্ছে না। আমরা বলেছি সমাপিকা ক্রিয়া কি? যেই ক্রিয়া বাক্য কমপ্লিট করতে পারে। তো মেঘ ডাকলে বলে তো বাক্য কমপ্লিট হচ্ছে না। বাক্য কমপ্লিট না হলে বুঝবো সেটা একটা অসমাপিকা ক্রিয়া, তাহলে এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু যদি বলি ময়ূর নাচে, বাক্য হয় না? ময়ূর নাচে, বাক্য তো হচ্ছে। তাহলে এই নাচেটা বাক্য কমপ্লিট করতে পারছে, তাহলে এটা সমাপিকা ক্রিয়া। তাহলে এই বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টা দেখেন তো? দুইটা ক্রিয়া আছে, এটা অসমাপিকা, এটা সমাপিকা। তাহলে সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। একটা সমাপিকা ক্রিয়া থাকলে কোন বাক্য হবে? সরল বাক্য। তাহলে এটা সরল বাক্য। এবার দেখেন টাকা দাও ছাড়া পাবে, ভালো করে খেয়াল করেন, টাকা দাও ছাড়া পাবে। আচ্ছা এখানে কোন সাপেক্ষ শব্দ আছে? দেখেন তো, টাকা দাও ছাড়া পাবে, যে, সে, যারা, তারা আছে? কোন সাপেক্ষ শব্দ নাই। তাহলে সেকেন্ড স্টেপে দেখবো অব্যয় আছে কিনা। টাকা দাও ছাড়া পাবে, ও, এবং, আর, কিন্তু, নতুবা, এগুলো আছে? নাই। তাহলে 3 নম্বর স্টেপে দেখবো সমাপিকা ক্রিয়া কয়টা। দেখেন তো এখানে ক্রিয়া কয়টা? দুইটা না? টাকা দাও, দাও একটা ক্রিয়া, ছাড়া পাবে, পাবে একটা ক্রিয়া, দুইটা ক্রিয়া। আচ্ছা যদি বলি টাকা দাও, বাক্য শেষ হয় না? টাকা দাও, বাক্য তো হয়, তাহলে এটা সমাপিকা ক্রিয়া, বাক্য কমপ্লিট করতে পারছে। আবার যদি বলি ছাড়া পাবে, তাও তো বাক্য হচ্ছে, তার মানে এটাও সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে সমাপিকা ক্রিয়া কয়টা? দুইটা। তো আমরা বলেছি একটি সমাপিকা ক্রিয়া থাকলে সরল বাক্য হতো, কিন্তু এখানে সমাপিকা আছে দুইটা। তো একাধিক সমাপিকা ক্রিয়া থাকলে আমরা কি করব? আমরা দেখব বাক্যের অংশগুলো পরস্পর নির্ভরশীল কিনা। এই নির্ভরশীলতার একটা ব্যাপার ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে দেখেন টাকা দাও ছাড়া পাবে, মানে বাস্তবে মনে হচ্ছে
টাকা দিলেই তো ছাড়া পাবে, তার মানে তো একটা আরেকটার উপর নির্ভরশীল। কিন্তু এখানে নির্ভরশীলতা বলতে ওইটা না, এখানে নির্ভরশীলতা বলতে কি জানেন, এখানে আমাদের দেখতে হবে বাক্যের এই প্রথম অংশটা এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে কিনা। দেখেন তো, যদি বলি টাকা দাও, বাক্য হয় না? টাকা দাও, বাক্য তো হয়। তার মানে ও নিজেই অর্থ প্রকাশ করতে পারছে, বাক্য হওয়ার জন্য ওর আর কাউকে প্রয়োজন হচ্ছে না, ও নিজেই অর্থ প্রকাশ করতে পারছে। তার মানে ও কিন্তু কারোর উপর নির্ভরশীল না। সেই কারণে নির্ভরশীল না হলে এটা কি হবে, যৌগিক বাক্য। ব্যাপারটা কি বোঝা গেল? এই নির্ভরশীলতা বলতে আমরা বোঝাচ্ছি বাক্যের এই প্রথম অংশটা নিজেই অর্থ প্রকাশ করতে পারছে কিনা। এবার খেয়াল করেন তো, যদি বৃষ্টি আসে ভিজবো, এখানে দুইটা অংশ, যদি বৃষ্টি আসে ভিজবো। আচ্ছা, যদি এই প্রথম অংশটুকু বলি যদি বৃষ্টি আসে, বাক্য কি শেষ হয়? যদি বৃষ্টি আসে, বাক্য তো শেষ হচ্ছে না। তার মানে এই অংশটা বাক্য কমপ্লিট করতে পারছে না। একে বাক্য কমপ্লিট করতে হলে পরের অংশটা কিন্তু প্রয়োজন। তার মানে বাক্য হওয়ার জন্য এই অংশটা কিন্তু এই অংশের উপর নির্ভরশীল। শুধু যদি বৃষ্টি আসে বললে বাক্য হচ্ছে না। তার মানে এইটা এর উপর নির্ভরশীল, সেই কারণে এটা নির্ভরশীল হলে কোন বাক্য? জটিল বাক্য। এই ব্যাপারটাকে বোঝা গেল? আরেকটা উদাহরণ দিই, দেখেন, যদি বলি সে পড়েছে, ধরেন বললাম সে পড়েছে ফেল করেছে, মানে পড়লে তো অনেকে ফেলও করতে পারে, মনে করেন বললাম সে পড়েছে ফেল করেছে। খেয়াল করে দেখেন দুইটা অংশ, সে পড়েছে একটা অংশ, ফেল করেছে একটা অংশ। দেখেন এই যে প্রথম অংশটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে কিনা। সে পড়েছে, বাক্য হয় না? সে পড়েছে, বাক্য তো হয়। তার মানে ও নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে, ওর কিন্তু আর কাউকে প্রয়োজন হচ্ছে না। তার মানে ও কিন্তু কারোর উপর নির্ভরশীল না। তো নির্ভরশীল না হলে সেটা কিন্তু যৌগিক বাক্য হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বাক্য চেনার জন্য আমাদের চারটা স্টেপ। কয়টা স্টেপ? চারটা স্টেপ। যেই বাক্যই দিক সব এইটাতে মিলবে, এই চারটা সূত্রেই মিলবে। প্রথম কি দেখবো? প্রথম দেখবো সাপেক্ষ শব্দ, যে সে যারা তারা যখন তখন এইগুলো আছে কিনা। যদি জোড়ায় জোড়ায় এই সাপেক্ষ শব্দ থাকে তাহলে জটিল বাক্য। যদি সাপেক্ষ শব্দ না থাকে তখন দেখবো দুইটি বাক্যের মাঝখানে একটা অব্যয় আছে কিনা, ও এবং আর কিন্তু নতুবা এগুলো আছে কিনা। যদি থাকে তাহলে যৌগিক বাক্য। যদি দেখি অব্যয় নাই সাপেক্ষ শব্দ নাই, তখন দেখবো সমাপিকা ক্রিয়া কয়টা আছে। যদি সমাপিকা ক্রিয়া একটা থাকে, সমাপিকা ক্রিয়া কি জিনিস? যে ক্রিয়া বাক্যকে কমপ্লিট করতে পারে। যদি সমাপিকা ক্রিয়া একটা থাকে তাহলে সেটা সরল বাক্য। আর যদি সমাপিকা ক্রিয়া একাধিক থাকে তখন দেখব বাক্যের এই প্রথম অংশটা নিজেই অর্থ প্রকাশ করতে পারছে কিনা। যদি প্রথম অংশটা নিজেই অর্থ প্রকাশ করতে পারে তাহলে বুঝতে হবে সেটা কারোর উপর নির্ভরশীল না, সেটা যৌগিক বাক্য। আর যদি প্রথম অংশটা নিজেই অর্থ প্রকাশ করতে না পারে, অন্য অংশের প্রয়োজন হয়, তাহলে বুঝতে হবে ওটা জটিল বাক্য। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা একটুখানি বলেন। বাক্য নির্ণয়ের ব্যাপারটুকু বুঝলেন কিনা বলেন। আর এটা একটা স্ক্রিনশট নেন, এটা একটা স্ক্রিনশট নেন, আর একটু বলেন যে বাক্য নির্ণয়ের এই চারটা যে স্টেপ, এই স্টেপগুলো বুঝলেন কিনা। বাক্য নির্ণয়ের স্টেপগুলো বুঝলেন কিনা। আমরা কি ক্লিয়ার হয়েছি বাক্য নির্ণয়ের এই জিনিসটা? এই চারটে স্টেপ মাথায় রাখলে আপনি পরীক্ষায় বাক্য আসলে বাক্য নির্ণয় করতে বলে আপনি 100% বাক্য নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন, একটু বলেন দেখি। ওকে, ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। স্ক্রিনশট তো নিশ্চয়ই নিয়েছেন ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাসটা আমরা এখনই এই 12:30 অলরেডি বাজে, তো আমরা আজকের ক্লাসটা এখনই কমপ্লিট করি। যদিও আমাদের পদ নিয়ে একটু কথা বলার ছিল কিন্তু আমরা সময় পেলাম না। প্রত্যয় নিয়ে একটু কথা বলতে পারলে ভালো হতো, মানে ক্লাসটা সেক্ষেত্রে আরো অনেক বড় হয়ে যাবে। তো অনেক রাত হয়েছে, আপনাদের ঘুমানোও প্রয়োজন। এখন আসলে শরীরের উপর বেশি প্রেশার দেওয়া ঠিক না, কারণ পরশুদিনই পরীক্ষা। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ক্লাসে যে 5 ঘন্টা প্রায় ক্লাস হলো, এই ক্লাসে আপনার পুরোটা সময় থাকলেন আমার সাথে, তো অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সবার পরীক্ষা ভালো হোক, এই দোয়া থাকবে ইনশাআল্লাহ। আর আমার দোয়ার অবশ্যই আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। যে কোনো প্রবলেমে আপনারা আমাদের এই পেজে, ওয়াহিদ শৌকত স্যার পেজ, এই পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের পেজে মেসেজ করেন, ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। এবং 49তম বিশেষ পরীক্ষা যেটা আমাদের আগামী শুক্রবার, সেই পরীক্ষা সবার ভালো হোক, এই শুভকামনা থাকবে। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।